অনরত বেগুন আর সিনন বাজি আয় অনলাইনত থাস করি আয় তো সবসময় বেগুন বড় মোবাইলের মধ্যে আয় বেগুন ভিতরে ঢুকিতে এই ফকটত তাইলে এটা ওতে কেম এটা বিছানার তাইলে এটা আয় তাহি কিন্তু মূল হত হল যে ওনারা যারা এটা উপস্থিত হন বেগুন তো ছোট হল দিয়ে আয় এন অনলাইন মিডিয়া নাম দেয় জাফর আহমদ আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। উনি ওমরাতে মদিনায় আছেন। ওনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম পৌঁছাই দিতে বলেছেন। আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিতে আসলাম। পাশাপাশি উনি আপনাদের সকলের জন্য ওখানে আজকে গিয়েই সর্বপ্রথম এই প্রোগ্রামের জন্য দোয়া করেছেন, সকলের জন্য দোয়া করেছেন এবং এই সমিতির উত্তর সফলতা কামনা করেছেন। জাফর ভাই খুব সহযোগী মানুষ, সকল জায়গায় উনি সহযোগিতা করে থাকেন। আপনাদের সাথে উনি থাকবেন এবং আপনাদের সাথে উনি থেকে উনি নিজেকে ধন্য মনে করছেন। এখনো যারা পাইনি দাওয়া কোরআনের মিছিলে, এখনো যারা পাইনি দাওয়া কোরআনের মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাদলে দে আমলে, বলে দেই বুকে টেনে সবাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সবাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, সাথী হলে তুমি কিয়ামতের দিনে, আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন, সাথী হলে তুমি কিয়ামতের দিনে, আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন, আসবে আবার রাশেদার যুগ, আসবে আবার রাশেদার যুগ, মাজলুম ফিরে পাবে রহমের দিন, এই পথ আল্লাহর রাসূলের পথ, যে পথে সর্বদা তাকে রহমত, এই পথ আল্লাহর রাসূলের পথ, যে পথে সর্বদা থাকে রহমত, প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই, প্রাণে প্রাণে নাজাতের
বাজবে সানাই। শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আলী সাহেব, আজকের এই অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি কোনো জামাত বা বিএনপি বা আওয়ামী লীগের কোনো কর্মী সম্মেলন, এরকম কিছু নয়। এটি হচ্ছে আমাদের 100 পরিবারের সক্রিয় কিছু সদস্য আমরা এক হয়েছি, এটা জনশক্তি বলে। এই জনশক্তি, আমাদের কিছু অর্থশক্তি আছে। অর্থশক্তি অল্প অল্প হলেও আলহামদুলিল্লাহ আমরা একটি পর্যায়ে পৌঁছেছি। এখনো পর্যন্ত আমাদের 2026 সালে এখনো পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আছি। তো আমাদের এই যে যাত্রাটি আমরা এভাবে মানুষগুলো সেট করেছি আলহামদুলিল্লাহ। আমাদের সাতকানিয়াতে বাসা বাসা কিছু মানুষ আমরা এখানে আমরা একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে সক্ষম হয়েছি। সেটা হচ্ছে আমাদের এখানে ইমামরা আছেন, মুয়াজ্জিনরা আছেন, খতিবরা আছেন এবং লয়ার আছেন, সার্ভেয়ারগণ আছেন এবং যারা দলিল লেখক আর হচ্ছে যে আপনার ডক্টররা আছেন, সব মিলিয়ে সচিবরা আছেন, আপনার ওই যে ব্যবসায়ীরা আছেন যারা ইউএস এর সাথে ব্যবসা করেন, চীনের সাথে ব্যবসা করেন, এরকম প্রত্যেক শ্রেণীর মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বিশেষ করে আমরা খেটা খাওয়া মানুষ, দিন মজুর থেকে শুরু করে এবং সর্বোচ্চ মানুষ, এই যে আপনারা সকল যদি এখানে থাকতো, আসলে এই যে কাজের ব্যস্ততার কারণে অনেকে উপস্থিত হতে পারে, ঐক্যবদ্ধভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, ঘাম ঝরা পরিশ্রমের মাধ্যমে অগ্রসর হয়। ইনশাআল্লাহ আমাদের আত্মবিশ্বাস, দৃঢ় বিশ্বাস হচ্ছে আমরা সাকসেস হব। কারণ আমরা যখন একটা কাজ নিব, আমাদের ইমামরা আছেন, খতিবরা আছেন, মুয়াজ্জিনরা আছেন, ওরা মসজিদে দোয়া করবে। সার্ভেয়াররা তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে বাস্তবায়নের দিকে অগ্রসর করবে। আমাদের ব্যবসায়ীরা আছে, তারা বিচক্ষণতার সহিত আমাদেরকে বুদ্ধি দিবেন। আমাদের যারা বহিরা বিভিন্ন রাষ্ট্রের সাথে ইনপুট আউটপুটের মধ্যে তারা ব্যস্ত, তারাও আমাদেরকে পরামর্শ দেবে। সুপরামর্শের মাধ্যমে আমরা যে কোনো একটি প্রজেক্ট বাস্তবায়নে সফল হব ইনশাআল্লাহ। এভাবে আমরা অগ্রসর হচ্ছি। এখনো পর্যন্ত আমাদের এই যে যারা আছেন সকল সদস্য, কেউ বড় কেউ ছোট এরকম নাই। আমরা ভেদাভেদ বলতে কিচ্ছু রাখিনি এখানে। 3 বছর পর্যন্ত আমরা এভাবে ঐক্যবদ্ধ হয়েছি, শপথ গ্রহণ করেছি। এখানে কোনো সভাপতি নাই, কোনো সেক্রেটারি নাই, কোনো এভাবে বড় ছোট নাই, সকলে ভাই ভাই। আমাদের বড় ভাইয়েরা আছেন, ছোট ভাইয়েরা আছেন। হ্যাঁ, আমরা শ্রদ্ধা করব বড়দেরকে, ছোটদেরকে স্নেহ করব। এভাবে আমরা একটি পর্যায়ে যাব। আরেকটি কথা, সেটা কিভাবে সম্ভব? আমরা যদি ছোট ছোট করে এভাবে যদি অগ্রসর হতে পারি, কোনো 6-7 মাস আলহামদুলিল্লাহ 10 লক্ষ অর্থশক্তি আমরা যোগান হয়েছে। প্রতি মাসে, প্রতি মাসলে 1.5 লক্ষর উপরে আমাদের পূবালী ব্যাংকে জমা হয়। সেটা স্বাচ্ছন্দ্য, কাউকে জোর করতে হয় না, নিজ ইচ্ছায় সেই টাকাগুলো জমা হয়। সেই টাকা আমাদের 3 জন ব্যাংক হোল্ডার আছে, তাদের মাধ্যমে জমা হয়। তো এই যে আপনারা দেখলে খুশি হবেন, আপনারা জানলে, আমাদের ভিতরের কথা জানলে খুশি হবেন। আলহামদুলিল্লাহ বিচক্ষণতার সহিত, দক্ষতার সহিত সকলে কাজ করছে, অক্লান্ত পরিশ্রম। কারণ এতে টাকা যদি না থাকে ভাই, টাকা যদি না থাকে মানুষ গুনাহ করতে দ্বিধাবোধ করে না। টাকার কারণে ইমান বিক্রি করে ফেলে, এরকম পরিস্থিতি আছে। কেটা খাওয়া মানুষ, এই যে আজকে আমরা অনেকে অভাবের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে এমন একটি পর্যায়ে চলে যায়, আসলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ যোগান দিয়ে একক পক্ষে কিছু জিনিস নিজেকে বা কিছু করা সম্ভব নয়। আজকে যদি আপনি বলেন 10,000 টাকা চাকরিতে আপনি প্রতিষ্ঠিত, আপনার হায়াত 70 থেকে 80 বছর, 80 বছর 10,000 টাকা করে ইনকাম করেছেন, কিন্তু বর্তমান সময়ে আপনি কোনো বাজেট আপনি সন্তানদের জন্য, অথবা আপনি এই যে ইসলামের উপরে ভালোভাবে চলার জন্য বা দান দক্ষিণা করার জন্য, জাকাত, হজ, জাকাত, এগুলো কি আলেম ওলামাদের জন্য আসেনি? এগুলো কি ভালো মানুষের জন্য আসেনি? আমরা 100 ভালো মানুষ একত্রিত হয়েছে, আমাদের জন্য কি এগুলো নয়? এগুলো হয়। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি অনেকই সম্ভব। কিন্তু নিজের পক্ষ থেকে 10,000 টাকা মসজিদ, মাদ্রাসা বা দোকান, চাকরি, এই বাকরি, এগুলোর কারণে যদি আমরা
ধরে থাকে, এভাবে চলতে থাকি। আমরা আমাদের বয়স 20 বছর চাকরির বয়স, কিন্তু 1 টাকাও জমা নাই। যা খায় তা এগুলোর কারণে ওই যে খতিবদেরকে, ইমামদেরকে লাঞ্ছিত হতে হয়। আমি নিজেও পরিস্থিতি এভাবে অনেক টাকার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, আমরা যদি সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে পারি, আমরা বড় বড় স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আল ইনসাফ সঞ্চয় সমিতির এক সাধারণ সভায় আমরা অনেকে উপস্থিত হয়েছি, বা আমাদের কিছু বড় ভাই উপস্থিত হতে পারে নাই। এরপরও আমি আসলে এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, যেহেতু এখানে ধরতে গেলে অনেকজন আমার বড়। তো সেই হিসাবে আমি কিছু কথা বলতে চাই। এটা হচ্ছে আমাদের ব্যাংকিং সিস্টেমের, যেটার মধ্যে আমি যে আমাদের টাকাগুলো জমা হয় হিসাবে আমাদের 7 মাসের টাকা হয়েছে 9,97,329 টাকা। এটা হচ্ছে আমাদের 7 মাসের টাকা। তো আসলে আমি এই কথাটা শোনানোর জন্য এখানে দাঁড়িয়েছি। আমার নাম হচ্ছে জাহিদ উদ্দিন, আমার বাড়ি সামিয়ারপাড়া 2 নম্বর ওয়ার্ড 5 নম্বর গলি। আমি একটি মসজিদ এবং একটি মাদ্রাসায় কর্মরত অবস্থায় আছি। তো আপনাদের সাথে এই সঞ্চয় সমিতিতে থাকতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে এবং আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে ধন্যবাদ জানাবো যারা এই অক্লান্ত পরিশ্রম করে সমিতিকে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আমি সাথে সাথে শুকরিয়া আদায় করব মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাদের এই সুন্দর পরিবেশে একসাথে বসার একটা সিদ্ধান্ত নেয়ার একটা সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখানে আমি দেখতে পাচ্ছি ইমাম সাহেব থেকে শুরু করে, আমাদের হাফেজ সাহেব থেকে শুরু করে, সাংবাদিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আইনজীবী ভাইয়েরা, ডাক্তার থেকে শুরু করে আমাদের অনেক উচ্চপদস্থ সদস্য থেকে শুরু করে আমি অনেক ভাইকে চিনি, সকলের নাম না জানলেও আমার মুখ চিনা। আমি সকলকে আবারও ধন্যবাদ জানাবো। আমরা যেন এক হয়ে, একাত্তরে হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। একতাই শক্তি, একতাই বল। আমরা সকলের তরে, সকলে আমরা, প্রত্যেক আমরা পরের তরে, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমরা যদি 100টা পরিবার আমরা যদি একসাথে কোনো একটা ভালো কল্যাণমূলক কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করি, তাহলে আমি মনে করি আমাদের 100 জনের যারা সদস্য আছি তারা বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের সেই কাজকে সার্থক করার জন্য আমাদেরকে বুদ্ধি দিবেন, এবং আমরা সেইটা শতভাগ সফলতার সাথে ইনশাল্লাহ সফলতার সহিত আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো বলে আশা রাখি। প্রিয় ভাইরা, একটা সংগঠনের মূল চাবিকাঠি হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে। আমাদের একে অপরের প্রতি ঐক্য থাকতে হবে, আপনার ভালোবাসা থাকতে হবে এবং পারস্পরিক সহযোগিতা করতে হবে। এই জিনিসটা হচ্ছে একটা সংগঠনের মূল চাবিকাঠি। এই জিনিসটা যদি আমরা 100 জন 100 পরিবারের যদি একে অপরের প্রতি এটা যদি না থাকে, তাহলে একটা সংগঠন পরিচালনা বা সংগঠনের কার্যক্রম অগ্রসর করা কখনোই সম্ভব নয়। তো আলহামদুলিল্লাহ, আমরা যেই বক্তব্যটা শুনেছি, আমি আশা করেছিলাম এই সমিতির পরিচালনায় আমরা যারা সমবেত হয়েছি আমরা সকলেই উদ্দেশ্যটা জানি। একটা সমিতি করতে গেলে কি কি প্রয়োজন, মোটামুটি এখানে সবাই এডুকেটেড পারসন, সেই হিসেবে আমরা সেটা জানি। তবে আমার আশা ছিল যে এই সমিতিটার কার্যক্রম নিয়ে আলোচনা আশা করেছিলাম। এই সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা উঠে আসেনি, এবং আমরা যে টাকাগুলো জমাচ্ছি এই টাকাগুলোকে আমরা শুধু কি ব্যাংকেই রেখে দিব, বা আমরা এই টাকাগুলো দিলে কী করব, এই বিষয়ে সুস্পষ্ট একটা আলোচনা আসা আমি চেয়েছিলাম।
একটা সমিতি পরিচালনা করতে গেলে অবশ্যই পরিচালনা পর্ষদ প্রয়োজন, এটা আছে আমি মনে করি। এবং আমাদের এই সমিতির, আমাদের এই সকলের সম্মিলিত এই প্রচেষ্টা যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা আমাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে চান, আমাদেরকে নিয়ে কি করতে চান, এই বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা থাকা আমার মনে হয় সকলের জন্য ভালো হবে। কার্যকরী সদস্য আছে, ওদেরকে তো সবাই চিনে না, যে আমরা শুরু থেকে কয়েকজন ছিলাম ওরাই চিনে, ঠিক আছে। একদম আমাদের এই সঞ্চয় সমিতির সাধারণ সভার লাস্টের দিকে গিয়ে আপনারা সবাই একত্রিত হয়ে যদি আমাদেরকে পরিচিত একটু ইয়ে করেন, এটাই সবচেয়ে আসলে ভালো। আমাদের সমিতিতে প্রায় 90 জনের মতো সদস্য, 95 জনের সদস্য। এত বড় একটা পরিবারকে একজনের দ্বারা চালানো কোনদিন সম্ভব না। আমি মনে করি এই সমিতিতে একটা গ্রুপ করে দেওয়া দরকার, মানে এক গ্রুপে 10 জন করে, যারা মাসিক টাকাটা দিবে 10 জন করে টাকাটা একজনের কাছে জমা দিবে, উনি টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিবে। মানে 10 জনের গ্রুপ করে দিবে, 10 জন থেকে 10 জন থেকে টাকাগুলো নিয়ে ব্যাংকে জমা দিয়ে দিবে, আর বাকি একজনে ওনার মানে 10 জনের যারা টাকাগুলো নিবে ওরা ওই 10 জনের টাকাগুলো খাতার মধ্যে জমা দিয়ে দিবে, মানে ওর কাজ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি কোনো কিছু কিনতে চাই, একটা 195 জন মানুষ থেকে সিদ্ধান্ত নেওয়ার তো কোনোদিন সম্ভব না এত বড় একটা ফ্যামিলিতে। তা আমরা কী করবো, একটা কমিটি করে দিব, 10 জন বা 11 জন একটা কমিটি করে দিব। এই কমিটি যে সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্তটা আমরা সবাই মেনে চলবো। তো আমার একটা পরামর্শ ছিল, এটা কার্যকরী পরিষদের নয়, এটা সবার জন্য। অনেক সমিতিতে দেখা যায়, সেটা সঞ্চয় সমিতি হোক অথবা এমনি সমিতি হোক, আমাদের অনেক সমাজে অনেক সমিতি দেখতেছি, যদি টাকাটা বকেয়া থেকে যায়, মান্থলি যে পেমেন্টটা করি আমরা, ওটা যদি বকেয়া থেকে যায়, যখন কয়েক মাস হয়ে যায়, তখন ওই ব্যক্তির ওটা দিতে কি হয়, কষ্ট হয়। এমনকি এমন অবস্থা হয়, ও নিজেই সমিতি থেকে বলবে যে আমাকে প্রয়োজনে কিছু টাকা ছাড় দিও, আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি আর থাকবো না। এই জন্য একথা ধরে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, প্রতি মান্থলি যাতে যে পেমেন্টটা নির্ধারিত হয়েছে, ওই পেমেন্টটা যাতে কি হয়, আদায় হয়ে যায়। আর যদি নির্দিষ্ট তারিখের মধ্যে পেমেন্ট আদায় না করলে, আমাদের এখানে সমিতিতে একটা নিয়ম করছে, 50 টাকা কি হয় জরিমানা দিতে হয়। আমি আরেকটা নিয়মের কথা বলতেছি, যদি কয়েক মাস হয়ে যায়, অর্থাৎ পরবর্তী মাসে চলে যায়, তাহলে তাকে 100 টাকা করে জরিমানা দিতে হবে। যদি এরপরও আরও চলে যায়, তাহলে 200 টাকা জরিমানা দিতে হবে। এভাবে অর্থাৎ অতিরিক্ত হয়ে যাতে ওই ব্যক্তিটা কি না করে, লিঙ্গের না করে। যদি শুধু 50 টাকা হয়, 50 টাকা দিয়ে দিব আর কি, কয়েক মাস জমা রেখে দিবে। এই জন্য যত দেরি হবে তত পরিমাণটা কি করতে হবে, আমাদের বাড়াই দিতে হবে, যাতে সে কর্জ করে হলেও কি করে, টাকাটা আদায় করে। সেরকম একটা ব্যবস্থা করলে আশা করি ভালো হবে। সমিতি চালানোর মেন উদ্দেশ্য হচ্ছে, মূল বিষয় হচ্ছে বিশ্বস্ততা এবং স্বচ্ছতা। দয়া করে যারা এই কাজগুলো করেন, সবার প্রতি কৃতজ্ঞতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়ে গেছে আমার, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে, সে আমারও কি করে। আর যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ না করে, সে আল্লাহরও কি না করে, কৃতজ্ঞতা প্রকাশ না করে। তো আমি আসলে ওই সবার প্রতি আন্তরিক এই মোবারকবাদ জানাই, এত সুন্দর একটা আমাদেরকে এই অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এবং যারা দায়িত্বে আছেন, তারা বিশ্বস্ততা এবং স্বচ্ছতা ধরে রাখার চেষ্টা করবেন। 18 লাখ, এরপরে আমরা 2000 টাকা করে যদি 1 বছর পর নিই, তাহলে 20 লক্ষ টাকা হবে। তো আমরা যদি যে কোনো একটা জায়গা জমি বা একটা প্লট নিতে চাই, আমাদের যদি তখন 30 লক্ষ টাকা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রয়োজন হলে যদি আমাদের যদি টাকা প্রয়োজন হয়, আমাদের অ্যাকাউন্টে যদি 20 লক্ষ টাকা থাকে, বাকি 10 লাখ টাকা যদি আমাদের প্রয়োজন হয়, ওটার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, ওটা একটু জানালে ভালো হয়। যার কারণে আমাদের সবারই প্রশ্ন থাকে গেছে। তো কার্যকরী পরিষদকে অনুরোধ করব, সেই বিধিগুলো আমাদের যেটা সঞ্চয় সমিতির বই থাকবে, বইয়ের মধ্যে বিধিগুলো সম্পূর্ণভাবে উল্লেখ করার জন্য। টাকাটাকে অ্যাক্টিভ রেখে কাজ করলে মেবি ভালো হয় আর কি। অ্যাক্টিভটা হচ্ছে এরকম যে, আমি এই মাসে যে টাকাটা আসছে, এটা একটা কাজের মধ্যে লাগালাম, ওই কাজ থেকে বেনিফিশিয়াল হোক অথবা লভ্যাংশ হোক, যেটাই আসুক না কেন, সেটা অন্য অন্য কাজে যারা লাগাবে। কিন্তু অ্যাক্টিভ রেখে প্রতি বছরে বা প্রতি মাসে কাজের ক্ষেত্রে টাকাটা, এটা একটা ভালো হয় আর কি, আমার পরামর্শ। কারণ আমি অনেক ইয়াতে দেখছি তো এই সিস্টেম, তো
এইটার ক্ষেত্রে আমি আপনাদের কাছে এটা একটু পরামর্শ রাখলাম, অ্যাক্টিভ রেখে কাজটা যেন মানে আমাদের টাকাগুলো যেন সচল যে থাকে। বা যারা আল ইনসাফ সমিতি স্টার্টেড শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করে আসছেন তাদেরকে আমি আমার অন্তরস্থ থেকে আবার ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এবং আমার 5টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে অ্যাডক কমিটি যারা বর্তমানে চলমান আছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। তাদেরকে উদ্দেশ্যে বলতেছি, সবার পরামর্শ যেভাবে দেখতে পেয়েছি তার আলোকে অ্যাডক কমিটিরা 11 জন বিশিষ্ট একটা রেজলিউশন আকারে কমিটি গঠন করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 13 জন বিশিষ্ট একজন উপদেষ্টা মণ্ডলী, বয়স্ক সিনিয়র দেখে আপনারা একটা উপদেষ্টা মণ্ডলী গঠন করবেন রেজলিউশন আকারে। আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে অত্র কমিটি যেই কার্যকরী পরিষদ 11 জন বিশিষ্ট এবং 13 জন বিশিষ্ট কমিটির কথা বলতেছি, তাদের মেয়াদকাল 18 মাস নির্ধারিত করে দেন। চতুর্থ প্রশ্ন হচ্ছে আমার বাৎসরিক প্রোগ্রাম থাকবে, নিজ খরচে সমিতির সঞ্চয় সমিতির সাইনবোর্ড থাকবে, নিজ খরচে থাকবে। সঞ্চয় করতেছি নিজের জন্য, সবার জন্য, ওখান থেকে মাইনাস করা যাবে না। আজকে যেমন আমরা প্রোগ্রামে যেভাবে উপস্থিত হয়েছি যেই খরচে, ঠিক সেভাবে প্রতি বছরে বাৎসরিক প্রোগ্রাম নিজ খরচে থাকবে, সাইনবোর্ড থাকবে আমাদের আল ইনসাফ সঞ্চয় সমিতি। পঞ্চমে, এখনও আমরা আমাদের সঞ্চয় সমিতির টাকা ইউজ করি নাই, ইউজ করার মুখোমুখি হচ্ছে হয়তো বা অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন, অনেক কিছু স্বপ্ন, সবার স্বপ্ন, আসলে স্বপ্ন নিয়ে মানুষের জীবন, পরিবারের হোক, নিজের হোক, দেশের হোক, স্বপ্ন নিয়ে মানুষের জীবন। ওটাই বলতে চাচ্ছি যে ক্রয় করেন আর বিক্রি করেন, মিটিং আকারে রেজলিউশন আকারে জিনিসটা করবেন, এটা আমার পঞ্চম শিডিউল। আমি আর কথা বাড়াবো না, সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করতেছি এবং সবার উত্তরোত্তর কামনা করি এবং সবাই সবার জন্য দোয়া করবেন। এখানে কেউ কারো বস নয়, সকলে নিজ দায়িত্বে নিজেই বস। এখানে হানিফ ভাই, এনএম ভাই যারা নিজ দায়িত্বে প্রতি মাসে যে কাজ করে যাচ্ছে, সেই কাজ আমাদের নিজেদের করা উচিত। মানে প্রতি মাসে টাকা নেওয়ার আগে মেসেজ দিতে হবে কেন? কারণ আমি নিজেই তো বস। কারণ একটা প্রতিষ্ঠানে আমি যদি পরিচালক হই, তাহলে এই পরিচালকের কাজ আমি নিজেই দায়িত্ব পালন করব। আমি প্রত্যেকটি মাসের তারিখে ঠিক টাইমে আমি সেটা কি আদায় করে নেব। যেহেতু এখানে আমরা 95 জন আমরা সদস্য আছি, আমরা সকলেই নিজেরাই বস। তাহলে মনে রাখতে হবে যে এই সমিতি এটা 95 জন মানে একজন, 95 জন মানে একজনের সদস্য, তার মানে একজনে। এটা এই জন্য বলা হচ্ছে 95 জনের নিজ দায়িত্বে নিজেই সেই বস হিসাবে থাকবেন। তার মানে নিজ দায়িত্বে তো আপনারা কি করবেন, প্রতি মাসেই টাকাটা মেসেজ দেওয়ার আগে আমরা টাকাগুলো পরিশোধ করবো ইনশাআল্লাহ। এভাবে আমরা যদি এই আল ইনসাফ সমিতি যদি নিজ দায়িত্বে যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করি, তাহলে অবশ্যই এখানে কারো সাথে ঝগড়া, এই মন খালাখালি যেটা হয় সেটা হবে না। যারা আছেন বেগুন ব্যবসায়ী, তাহলে ওনারা টিয়া লাই, ওনারা যদি আরা টিয়া এখন ওনারা টিয়া যদি আরা হেবেলাই আর ধরি এনে ফিরিবেন অথবা মামলা করে দিবেন, আর টিয়া হে উস্কা তো ইয়া না হাই বেলাই অনার তো তদারকি করা পড়বে। এটিও না আর হঠাৎ হাড়ের তারি হতা বুঝছেন না, আর একখান জায়গা কিনলাম তো ওনারা নহই নকিন একতা আমরা চাই যেন সামনে এই একতা যেন আরো ধরে থাকে। আর আমাদের মুজাহিদ ভাই একটা প্রশ্ন রেখেছিলেন যে বিভিন্ন খাতে অর্থের বিনিয়োগের পরামর্শ তিনি রেখেছেন। হ্যাঁ, বিভিন্ন খাতের আছে। আমরা যদি চিন্তা করি, আমাদের বিনিয়োগ করার ক্ষেত্রে একটা বিষয় রাখতে হবে, সেটা হচ্ছে লাভের আশায় লোকসানের ঝুঁকি নিয়ে উদ্যোক্তা হয়। লাভের আশায় লোকসানের ঝুঁকি, তো আসলেই এটা ব্যক্তিগত পর্যায়ে হয়। আমরা মাইক্রো এন্টারপ্রাইজের যখন কথা বলি, মাইক্রো এন্টারপ্রাইজ হচ্ছে আমাদের যে টাকার রেঞ্জ সেটা যদি বেশি হয় তাহলে এটা ফার্ম বা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে যায়, আর যদি টাকার রেঞ্জটা যদি কম হয় তাহলে এটা মাইক্রো এন্টারপ্রাইজে আসে। এখন আমরা মাইক্রো এন্টারপ্রাইজে আছি, এখানে ঝুঁকি নেওয়া প্রশ্নই আসে না, কারণ এখানে সবার যে টাকাটা আসতেছে
কেউ এখানে ঝুঁকি নেবে না। যদি একজন যদি একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করে তিনি কিন্তু ঝুঁকি নিতে পারে, এটা তার পক্ষে সম্ভব। কিন্তু যখন সবার অর্থকে নিয়ে যদি বিনিয়োগ করি সেখানে কিন্তু এটা মাইক্রো এন্টারপ্রাইজ, এখানে কিন্তু কেউ ঝুঁকি নেবে না। তাই ওই কথাটা লাভের আশায় লোকসানের ঝুঁকি এখানে নেওয়া যাবে না। তাই আমি মনে করি ঝুঁকি হবে এরকম কাজে আমরা অবশ্যই হাত দিব না। আপনাদের পরামর্শ নিব অবশ্যই, আপনাদের পরামর্শ নিয়ে আমরা করব। বারবার বলতেছি আমরা সমতার সঞ্চয় সমিতি গঠন করেছি, এখানে আমরা অবহেলা করব না। আমি যখন এই কথাগুলো কোডেট করতেছিলাম আমি অ্যাডহক কমিটির সাথে পরামর্শ করেছিলাম যে সমতার যা কিছু পরামর্শ হবে সমতার ভিত্তিতে হবে। এখানে অবজ্ঞা করব বা এড়িয়ে যাব এরকম কিছু প্রশ্ন যেন না আসে। যেহেতু আমরা ইনসাফের কথা বলেছি, সবাইকে প্রাধান্য দেওয়ার কথা বলেছি, তাই আমি মনে করি কোনো ঝুঁকিমূলক আমরা বিষয়ে অর্থলগ্নি করব না, শুধু ল্যান্ড প্রপার্টির দিকে করবো এরকম না। আমানত সঞ্চয় করা শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ বা বৈধ কিনা? অবশ্যই বৈধ। কোরআনের আয়াত আছে সূরা ইউসুফ, আপনারা যারা পড়েছেন, আল্লাহ তাআলা সূরা ইউসুফ মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে বলতে লাগলেন তুমি একদিন 2 দিন নয় 7 বছর পর্যন্ত তুমি কি করো, তোমার আমানতকে তুমি সঞ্চয় করো, জমা করো। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তি শিয়ারি 2 জন ব্যবসা করে তারা যতক্ষণ আমানত রক্ষা করে তাদের মধ্যে ব্যবসায়ী পার্টনার 2 জন নয় 3 জন। কয়জন? যে 2 জন শেয়ারি ব্যবসা করে তারা যতক্ষণ আমানত রক্ষা করে তাদের মধ্যে ব্যবসায়ী 2 জন নয়, ব্যবসায়ী কয়জন? আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে বলেছেন স্বয়ং আল্লাহ তাদের ব্যবসার 3য় জন পার্টনার। সুবহানাল্লাহ। আমরা যখন 100 জন একটা পার্টনারে ব্যবসা করব, যতক্ষণ আমরা আমানত রক্ষা করব আমাদের ব্যবসায়ী পার্টনারের সদস্য সংখ্যাকে 100 না 101? বলেন তো 101, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা আমানতটা রক্ষা করি। এটি হচ্ছে একটা আমানতের গুরুত্ব। বিজনেস বাণিজ্য সমিতির লক্ষ্য উদ্দেশ্যই বলা হলো। আমাকে যদি আপনি প্রশ্ন করেন আপনার লক্ষ্যটাকে, রিয়েলি আমার লক্ষ্য কি জানেন? বেকারত্ব মুক্ত একটি সমাজ গঠন করা।